আজকের এপিসোডের ক্যাপশন দিয়েছি, লড়াই চলে এলো আমনে সামনে। কেন এই লড়াই, কার সঙ্গে কার, কোথায়, কিভাবে, এই বিষয়টি নিয়ে আজকের এই আলোচনা। ঘটনাস্থল অবশ্যই বাংলাদেশ, এবং বাংলাদেশের এই লড়াই শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সঙ্গে। এতকাল লড়াই ছিল না, লড়াইয়ের পরিস্থিতি ছিল, কিন্তু লড়াই শুরু হয়নি। আজকে লড়াই শুরু হয়ে গেল পুরোপুরি। অবশ্য আপনারা বলা যায় যে শুধু আজ কেন, এটা তো কয়েকদিন আগে থেকেই, বিশেষ করে 7 মার্চ থেকে লড়াইয়ের পরিবেশটা তৈরি হয়ে গেছে। যেদিন ওই আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং সেদিন বিকালে যেভাবে হিজবুত তেহরিন তারা খিলাফতের জন্যে মিছিল করেছিল, সেই দিন থেকে শুরু হয়ে গেছে কিন্তু লড়াই। এবং সে কিভাবে সেদিন দমন করা হয়েছিল ওই খিলাফতি যারা মিছিলে এসছিল তাদেরকে, সেটা ঢাকার মানুষ দেখেছেন। এবং তারপরে আবার এলেন তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড আবার বাংলাদেশ নিয়ে যে কথা বললেন, এবং সেই কথার পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার পর্যন্ত তার সঙ্গে বাংলাদেশ যেভাবে একটা বাংলাদেশে রিয়্যাক্ট করলো তুলসী গ্যাবার্ডের কথার, তখন থেকে কিন্তু লড়াইয়ের পরিবেশ একটা শুরু হয়ে গেছিল। এরপরে গত বৃহস্পতিবার, গত বুধবার, পরশুদিন, আজকে তো শুক্রবার, শনিবার আজকে, আর বুধবার বিকালে, বুধবার আমাদের সেনাপ্রধান যমুনায় গিয়ে দেখা করে এসেছিলেন, কথা বলে এসেছিলেন 1 to 1, দুজনের মধ্যের কথা বলে এসেছিলেন। আমরা আমাদের চ্যানেলে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানে অনেক কথা বলে গেছি, আলোচনা করে গেছি, যে সেদিন কিভাবে সেনাপ্রধান সাবধান করে দিয়ে এসেছিলেন ইউনূসকে, মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাকে। আমরা বলে এসেছিলাম যে আপনারা জানেন যে বাংলাদেশে যা ঘটে, সেই ঘটনাটা ঘটে বটে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের ইচ্ছায় সেটা ঘটে না। সেই যে ঘটনাগুলো ঘটে, তার সেই ঘটনার পেছনে থাকে যাদের প্রেসক্রিপশানে এই ঘটনাগুলো ঘটতে থাকে, তারা কিন্তু থাকে বাইরে, দূরে। আপনারা জানেন গত বছর আগস্টে, যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র চলেছিল বাংলাদেশে, সেই ষড়যন্ত্র তৈরি হয়েছিল আমেরিকায়। বাইডেন প্রশাসনের ঘরে, সেখানটায় তারা করেছিল। বাংলাদেশে সেটার এফেক্টটা আমরা দেখেছিলাম। বাংলাদেশ ছিল পটভূমি, কিন্তু প্ল্যানিং বাইরে। তো আমরা এবারও বলছি, বাংলাদেশে যে ঘটনা ঘটতে যাচ্ছে, এবং আমরা বারবার বলেছি 31শে মার্চের মধ্যে একটা বড় কিছু ঘটতে আপনারা দেখবেন। আমি কিন্তু এখনও সেই জায়গাতে এখনও অটল আছি। 31শে মার্চের মধ্যে কিংবা তার 2-1 দিন আগে পরে, মানে বেশি দেরি হবে না, এই রকম ঘটনাটা ঘটতে যাচ্ছে। এবং এবারও যে ঘটনা ঘটতে যাচ্ছে, সেই ঘটনার প্ল্যানিং সেটাও কিন্তু তৈরি হয়েছে বাইরে। কেউ বলতে পারেন এই প্ল্যানিং হয়েছে আমেরিকায়, কেউ বলতে পারেন এর প্ল্যানিং হয়েছে দিল্লিতে, এটা বলতে পারেন। এবং সেই যেখানে যাই হোক না কেন, এতদিন যে সেনাবাহিনী আগস্ট মাস থেকে পুরো 7 মাসের ওপরে চুপচাপ ছিল, মানে যাকে বলা যায় একদম শুয়ে ছিল, ঘুমিয়েছিল, তারা যে জেগে উঠেছে। এবং ওই যে তুলসী গ্যাবার্ড বলেছিলেন, বাংলাদেশ যে পথে যাচ্ছে খুব খারাপ পথ, ইসলামী সন্ত্রাসবাদের পথ, খিলাফত প্রতিষ্ঠার জন্যে সবাইকে, মানে সংখ্যালঘুদেরকে তাদের উপর অত্যাচার, এই সবের যে পথ, সেই ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছিলেন গ্যাবার্ড। এবং তুলসী গ্যাবার্ড বলার পরে কিন্তু বাংলাদেশ
তাদের লাইন কিন্তু চেঞ্জ করেছে, অন্তত সরকারিভাবে না হলেও বাংলাদেশের মিলিটারি আর্মি তারা কিন্তু তাদের ঘুম ভেঙে গেছে এবং তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। এটা আমরা বলেছিলাম। আমি গত পরশুদিন মানে দুদিন আগেই আমি একটি এপিসোড এখানে করেছিলাম। সেই এপিসোডে বলেছিলাম যে ইউনূস সরকার তারাও কিন্তু আমেরিকার কাছে নিজেদের একটা অন্যরকম ছবি তুলে দেখাবার জন্যে তারা কিন্তু কিছু ভেতরে একটা কিছু কাজ করবার চেষ্টা করেছে। এটা অন্তত আইওয়াশ হলেও দেখাবার চেষ্টা করেছে। আমি বলেছিলাম 103 জন এই যে উগ্রপন্থী সন্ত্রাসী, ইসলামী সন্ত্রাসী, তাদেরকে ধরার তাদেরকে জেলে ঢোকানোর একটা প্ল্যান তৈরি হয়ে গেছে। এটা তৈরি করেছে কিন্তু সেনার চাপে করেছে কিন্তু ইউনূস সরকার, কারণ সেনা তো সরাসরি কাউকে ওইভাবে ধরে নিতে পারে না। তো ইউনূস সরকার অবশ্য এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সুতরাং করতে পারে, কিন্তু তারা ইউনূস সরকারকে চাপ দিয়ে এটা করেছে, এই যে লিস্ট করতে গেছে এবং হিজবুত তাহরীরের তাদের বিভিন্ন মিছিলগুলোকে বন্ধ করবার একটা চেষ্টা করছে এবং যে চেষ্টার জন্য আমেরিকা আবার তাদেরকে সাধুবাদ না হলেও স্বাগত জানিয়েছে এই চেষ্টাগুলোকে। তো এখন আজকের কথা দিয়ে এইবার শুরু করি। এগুলো আমি বলেছিলাম 103 জন, তাদের মধ্যে কারা কারা আছে, এমনকি 3 জন যে উপদেষ্টা রয়েছে তাদের মধ্যে 2 জন সমন্বয়ক আছে, 3 জন সমন্বয়ক উপদেষ্টা, তারা যে গ্রেপ্তারের মুখে আছে তাদের যে তালিকা তৈরি সেটাও বলেছিলাম। এবং সেই তালিকার পরে গত বৃহস্পতিবার রাত্রে ফেসবুক পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি অবশ্য উপদেষ্টা নন, তিনি সমন্বয়ক। এই হাসনাত আবদুল্লাহ তিনি একটা ফেসবুক পোস্ট দিয়ে তিনি যাকে বলেন সরাসরি সেনাপ্রধানকে চ্যালেঞ্জ ছুড়েছে। আবার সেটাই তাই শেষ নয়, হাসনাত আবদুল্লাহর সেই ফেসবুক পোস্টের পর আবার আর এক উপদেষ্টা সমন্বয়ক, এই যে সজীব আহমেদ ভুঁইয়া, আসিফ আহমেদ সজীব ভুঁইয়া, তিনি আবার আরেকটা পোস্ট দিয়ে হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়েছেন। এবং এই সমর্থনের পরে আজকে তারা বেছে নিয়েছিল, আজকে নয় গতকাল, মানে জুম্মার নামাজকে সামনে রেখে দিয়ে তারা চেষ্টা করেছিল আবার আগুন জ্বালাবে এবং সেই আগুন জ্বালাবার ব্যবস্থা সকাল থেকে তৈরি হচ্ছিল। কিন্তু সকাল থেকে যেমন যারা আগুন জ্বালাবার জন্য তৈরি হচ্ছিল, তেমনি সেই আগুনের পাল্টা দেওয়ার জন্যে সেনাবাহিনীও কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। গতকাল আমি যে খবর পাচ্ছি, গতকাল রাত থেকে, মানে গতকাল নয় বৃহস্পতিবার রাত থেকে রাজধানীতে ঢাকায় সেনার টহল মারাত্মকভাবে বেড়ে গেছে। যেখানে দেখা যাবে সেখানে সেনার টহল। এবং এমনও হয়েছে, আমি জানি যে হিন্দুদের বাড়ি, বিশেষ করে কয়েকজনের, যেমন ডাক্তার প্রাণগোপাল দত্তের মেয়েকে, তিনিও ডাক্তার, তিনি মেডিকেল কলেজের প্রফেসরও, তিনি ডাক্তারও, তাকে ভয় দেখানো হয়েছিল, তাকে অ্যাবডাক্ট করবার পর্যন্ত একটা হুমকি চলেছিল, একটা চেষ্টা চলেছিল। সে ব্যাপারে সেনা কড়া অবস্থান নিয়েছে এবং তার বাড়িতে এবং তার মায়ের মা বাবার যে বাড়ি সেখানেও পর্যন্ত পাহারার ব্যবস্থা, চারদিকে পাহারা, রাস্তায় আর্মির টহল। আমি ঢাকার থেকে বিভিন্ন জায়গার থেকে যে খবর যা পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে। এবং গত এই যে বৃহস্পতিবারে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন কাকে? সেনাপ্রধানকে। এই সেনাপ্রধানকে চ্যালেঞ্জের পর সেনা এখন প্রচণ্ড রকমের ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে, আপাতত ঢাকায়। কিন্তু মনে রাখবেন, ঢাকা ছাড়া এরপরে যত দিন যাবে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়বে। আমি খবর পেয়েছি আজ সকাল
এবং জুম্বার নামাজ হয়ে যাওয়ার পর থেকে সকাল থেকে তৈরি চলছিল। ওই ছাত্র জনতার হাসনাত আবদুল্লাহ এদের নামের তারা তৈরি করছিল কিভাবে আজকে মিছিল হবে, এমনকি উত্তরায় সেনাবাহিনীকে ঘিরে পর্যন্ত সেই জনতাকে দিয়ে ঘিরে ধরা হয়েছিল। এবং সেখানে যেসব স্লোগান চলেছে সেই স্লোগানগুলো অদ্ভুত। কচুপথ, কচুক্ষেত না রাজপথ। স্লোগান হচ্ছে কচুক্ষেত না রাজপথ, রাজপথ রাজপথ। ওয়াকার নাকি হাসনাত, হাসনাত হাসনাত। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এবং তারা এমনও স্লোগান দিয়েছে নতুন করে যুদ্ধ, যে যুদ্ধ গত জুলাইতে হয়েছিল সেই যুদ্ধ আবার শুরু হলো। জুলাইয়ের যুদ্ধ হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। আজকের যে যুদ্ধ হচ্ছে এটা সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনী নয়, আরও পরিষ্কারভাবে বলতে গেলে সেনা প্রধানের বিরুদ্ধে, ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে। কারা করছে এই লড়াইটা? এই লড়াইটা করছে এই যে হাসনাত আবদুল্লাহ, তাদের যে সমন্বয়ক উপদেষ্টারা, তারা ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র, তারা নতুন করে এই লড়াইটা শুরু করেছে। সেদিন এবারের লড়াই ওয়াকার উজ্জামানকে হটাবার জন্যে এবারের লড়াই। এবং সেখানটায় ওয়াকারুজ্জামানকে সেবার ওয়াকার সেনাবাহিনী চুপচাপ ছিল শেখ হাসিনার সময়। 5 আগস্টের কথা আপনাদের মনে আছে, সেই কথাটাই বলছি। এবার সেনা প্রধানের বিরুদ্ধে আন্দোলনে নামছে সেই রকম আগের মতো সেই আন্দোলনে। এবার সেনাবাহিনী তো আর চুপ করে থাকবে না, এবং এবার চুপ করে নেইও। পুরো ঢাকায় ছড়িয়ে গেছে সেনাবাহিনী, পুরো ঢাকায় ছড়িয়ে গেছে। এবার তাহলে লড়াইটা, এই যে লড়াইটা, এই লড়াইটা তাহলে কার সাথে কার হলো? হাসনাত আবদুল্লাদের, ওই ছাত্রদের, বৈষম্য বিরোধের নামে ছাত্রদের সঙ্গে সেনাবাহিনীর। কিন্তু সত্যিই কি এই লড়াই এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এদের বিরুদ্ধে? না, এরা তো মুখোশ। আবার বলছি, এরা হচ্ছে মুখোশ। মুখকে মুখ, এই মুখোশের আড়ালে অনেকগুলো মুখ। জামাত শিবির মুখ, এর মধ্যে ওই যে হিজবুত তাহরীর ইত্যাদি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীগুলো মুখ, এবং সবচেয়ে এদের মুখ আবার হচ্ছে মোহাম্মদ ইউনূস। অর্থাৎ ইউনূস এখনো দেশটাকে জ্বালাবার চেষ্টা করছে একটাই কারণে, নিজের টিকে থাকার জন্যে, ক্ষমতা ধরে রাখার জন্যে। ইউনূস একার ক্ষমতা নয়, ও যাদের প্রতিনিধি হয়ে লড়তে নেমেছে তাদের মধ্যেই হাসনাত, এরা তো মুখোশ। মুখ বলেছি জামাতের শিবির, জামাত ইত্যাদি, এরা মুখ বলেছি। আর মুখ কারা? আসল মুখ পাকিস্তান, আসল মুখ চীন। এবার আমেরিকা নেই, কারণ বাইডেন নেই, এবার ট্রাম্প। আর এদের লড়াই কাদের বিরুদ্ধে? ওই যে স্লোগান দিয়েছে না, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। তো লড়াইয়ের এখানে টার্গেটে আছে আমাদের দিল্লি ও ভারতও। কিন্তু বেঁধে গেছে লড়াই। এবার রাস্তায় চলে আসবে আবার আর একটা ভয়ঙ্কর দুর্দিনের দিন। থাকবে না, বেশি দিন থাকবে না। অপেক্ষা চলছে ভারতেরও। ওখানে এই লড়াই নামলে তার জন্য সাথে সাথে ভারত কি ব্যবস্থা নেবে সেটা এই মুহূর্তে বলবো না, আপনারা সেটা বুঝে নিতে পারেন। এবং তা যদি হয়, মানে হবেই সেটা। আর সেটা হলে আমাদের ইউনূসের যাওয়ার দিন ঘনিয়ে আসবে। আপাতত কিন্তু আপনাদের একটা কথা বলি, সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন।